অ্যান্সার দেওয়া হবে। থ্যাংক ইউ আসিফ। তো আমরা যে পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো আসিফ নেক্সট পেজে যান। আচ্ছা, ইভেন্ট মডিফায়ার নামটাতে আসলে বোঝা যায় যে কনসেপ্টটা কি, যে ইভেন্ট মডিফাই করতে পারে এমন কোনো বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি ইভেন্ট মডিফায়ারটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে যদি আমরা বলতে চাই, ধরেন আপনার একটা ফর্ম আপনি সাবমিট করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে ফর্মটা, সাধারণত ফর্ম সাবমিট করলে ফর্মটা রিলোড হয়। তা আমি চাচ্ছি ফর্মটা অ্যাজ ইউজুয়াল সাবমিট হবে, কিন্তু ফর্মটা রিলোড হবে না। এইখানে কিন্তু আসলে মূল যে ফর্মের ফাংশনালিটি, যে পেজটা রিলোড হয়ে যাবে, সেটাকে আমি মডিফাই করছি। আবার ধরেন একটা বাটন, আমি যদি, এগুলো আসলে আমরা অভ্যস্ত কাজ করতে, যে আমরা যে কোয়েরি যারা ইউজ করি বা জাভা স্ক্রিপ্ট ইউজ করি, এগুলো কিন্তু অভ্যস্ত। কিন্তু এখানে আমরা কিভাবে কাজটা করতেছি বা কত সহজে কাজটা হচ্ছে, এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। আমরা যদি একটা বাটনে, দেখা যায় অনেক সময় আমরা দেখি যে মানুষ বারবার বাটনে ক্লিক করতেছে, তো ওইটা বন্ধ করার জন্য আমরা কি করি, একটা ক্লিক করার পরে বাটন ডিসেবল করে দিই। তার মানে বাটনের যে ফাংশনালিটি, সেটাকে আমরা একটা ইভেন্টের মাধ্যমে অফ করে দিচ্ছি বা একটা অ্যাকশনের মাধ্যমে অফ করে দিচ্ছি। তো এইখানে খুব সহজেই আমি চাইলে এই যে অ্যাকশনটা, যে বাটন আসসালামু আলাইকুম কন্টিনিউয়াসলি ভাইয়া, একটু ক্লিক করলে ইন্টারাপ্ট ইভেন্ট করি ফায়ার ভাইয়া। হবে। ভাইয়া ক্লাসের কি হ্যালো। রেকর্ডিংটা চালু করা হচ্ছে? ভাইয়া একটু ইন্টারাপ্ট ঠিক আছে, করলাম আমরা ভাইয়া। তাহলে ইসরাফিল আপনি রেকর্ডিংটা দেন, আপনি চালান, আপনার পিসিতে রেকর্ডিং হতে থাক। আমরা ওখান থেকে আপলোড করে দিব আর কি। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু মিউট করতে হবে মেবি কাইন্ডলি, পারমিশন নয়েজ নাই হচ্ছে। ভাইয়া। আমি করতেছি। Recording in progress. আমি রেকর্ড চালা দিলাম, শুরু করবেন, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে আমরা বেশ কয়েকটা ফাংশন দেখেছি, আরো অনেকগুলো ফাংশন আছে, স্টপ, প্রিভেন্ট, ওয়ান্স, আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। এই ফাংশন গুলোতে আমরা খুব সহজেই আমরা আমাদের যে প্রয়োজনীয় ইভেন্ট মডিফাই করার কাজটি, সেটা আমরা করতে পারি। আসিফ নেক্সট। ওয়াচার। ওয়াচার নামটা আসলে একেবারেই কমন, যে যে কোনো কিছু খেয়াল করে বা দেখে। তো এখানে ভিউ জেএসএ, এটা এমন একটা টুল যা আপনার ভিউ কম্পোনেন্টের যে কোনো ডাটাকে পরিবর্তন, মানে যা পরিবর্তন করছেন আপনি, সেটা সে ক্যাচ করতে পারে এবং অবজার্ভ করতে পারে। এটা ভিউ এর নিজস্ব একটা মেথড। যখন কোনো ডাটা পরিবর্তন হয়, তখন এই ওয়াচার অ্যাক্টিভ হয়ে যায় এবং উক্ত পরিবর্তনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় অ্যাকশনগুলো এস্টাবলিশড হয়। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু মেথড এখানে ডিফাইন করা আছে। এখানে যে ওয়াচ কম্পিউটেড মেথড, তো এইখানে যে ওয়াচ ফাংশনটা, মূলত এই ফাংশনের কাজটা নিয়ে আমরা কথা বলছি। তো এইখানে আরেকটা বিষয় আছে, ডিপ ওয়াচ, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এটা আসলে আমরা কখন আসলে ব্যবহার করি, যখন আমার প্রয়োজন যে একটা ডাটা পরিবর্তনের সাথে সাথে আমার টোটাল কম্পোনেন্টের মধ্যে অসংখ্য অবজেক্ট থাকতে পারে, অসংখ্য মেথড মানে ফাংশন থাকতে পারে, বা ইনপুট ফিল্ড থাকতে পারে। আমার নির্দিষ্ট কোনো মেথড বা ইনপুটের পরিবর্তনের সাথে সাথে আমি কিছু চেঞ্জ আমি দেখতে চাই বা করতে চাই, অথবা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে অন্য একটা অ্যাকশন তৈরি হবে, আমরা সহজে এই ফাংশনগুলোকে, এই বিল্ট ইন ফাংশনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আসিফ নেক্সট। আর একটা কনসেপ্ট আছে ডিপ ওয়াচার। খুব সহজ ভাবে যদি বলি, যে আপনার একটা ডম এলিমেন্টের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আপনার থাকতে পারে। তার মধ্যে একটা ডিপের মধ্যে আরেকটা ডিপ, তার ভিতরে আরেকটা ডিপ, এরকম যেমন থাকতে পারে। একটা কম্পোনেন্টের ভিতরে কিন্তু আরেকটা কম্পোনেন্ট আমি ইনজেক্ট করতে পারি। কম্পোনেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। মূলত আপনি যদি একটা সেকশন বলেন, যেমন টপ বার, লেফট বার, রাইট বার,
ফুটার, এগুলোকে আলাদা আলাদা আমরা কিন্তু যারা কাজ করেছি পিএইচপি তে তারা কিন্তু স্প্লিট করি। এখানে কম্পোনেন্ট বলা হয়, প্রতিটা জিনিসকে আলাদা আলাদা কম্পোনেন্ট করা হয়, এবং কম্পোনেন্টের ভেতরে কিন্তু অনেক কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে ইনক্লুড করা যায়। তে আমরা যদি প্রতিটা কম্পোনেন্টের ভিতরে কি অ্যাকশন হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, এগুলো যদি অবজার্ভ করতে চাই, এই ডিপ ওয়াচার আমরা ইউজ করতে পারি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপ ট্রু দেওয়া আছে। মূলত এটা আসলে আহ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি না, কারণ এটা এত স্লো করে দেয় সিস্টেমকে। কারণ প্রত্যেকটা বিষয় যখন সে অবজার্ভ করতে চেষ্টা করে, তখন এটা প্রচুর পরিমাণে আপনার সিস্টেম স্লো করে দেওয়ার সুযোগ থাকে, এবং ব্রাউজারটা একদম স্লো হয়ে যায়। তো এটা সাধারণত আমরা অ্যাভয়েড করি ব্যবহার করার ক্ষেত্রে। আর আসিফ, নেক্সট আমরা এখানে কম্পিউটার নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়াচার নিয়ে একটু কথা বলছি, আমরা লেফট সাইডের যে সেকশনটা দেখতে পাচ্ছি, আমরা নামগুলো অ্যাসাইন করতেছি ওয়াচের মধ্যে, এবং একই কাজটা কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে এখানে দেখেন যে আমরা কাজটা করতে পারছি। আমার ওয়াচ কিন্তু একটা ফাংশনালিটি মেনটেন করে, এবং কম্পিউটার আর একটা ফাংশনালিটি মেনটেন করে। এটা আমরা সাইকেল যখন দেখবো যে ভিউ এর মেথড গুলো একটার পর একটা কে কোন ধরনের পারফর্ম করে, আরো পরিষ্কারভাবে বুঝবো। তবে দেখেন একই ধরনের কাজ কিন্তু আমরা ওয়াচ এবং কম্পিউটার দুটোতেই করতে পারছি। আমি আমার প্রয়োজনীয় মানে কার্যক্রমগুলো কম্পিউটার মেথডের মধ্যে ডিফাইন করে কাজ করতে পারছি। আসিফ, নেক্সট। আচ্ছা, এইখানে সাধারণত আমরা এর আগে দেখেছি যে আমরা যখন কার্লি ব্রেসেস এর মধ্যে কোনো ভেরিয়েবল বা মেথড আমি ডিফাইন করি, ভেরিয়েবল মেথড না, কোনো ভ্যালু ডিফাইন করি মেথডের মাধ্যমে, ভ্যালুর মাধ্যমে। তো সেক্ষেত্রে আমার এই ধরনের এই টাইটেলের মধ্যে আমি যা লিখবো বাস্তবিকতা সেটাই দেখাবে। যেমন আমি টাইটেলের জন্য আমি কোন একটা জায়গায় আমি কি লিখেছি, H2 ট্যাগের মধ্যে দিয়ে গেটিং স্টার্টেড উইথ ভিউজেস, এবং এইটাই ডিসপ্লে করতেছে। কিন্তু আমি আপনারা জানেন এই যে H2 H1 এগুলো তো ডম এলিমেন্ট, তো এইগুলাকে আমি আসলে ডিসপ্লেবল করতে চাই না। সেক্ষেত্রে আসলে আমি কি করতে পারি? আমি চাইলে একটু নিচের যদি ইয়েতে যান আসিফ, আমি চাইলে যদি HTML এই ইয়েটা ইউজ করি, ট্যাগটা ইউজ করি, তাহলে কিন্তু আমার আমার যে HTML যে ট্যাগ গুলো, সেই ট্যাগ গুলো কিন্তু তার নিজস্ব পারফরমেন্সটা পারফর্ম করতে পারবে। তো পরবর্তীতে দেখা যায় H2 যে আমার ট্যাগটা আছে সেটা কিন্তু দেখাবে না। একইভাবে টোটাল HTML-টা কিন্তু আমরা কোন একটা ডিভের মধ্যে আমরা ইনজেক্ট করতে পারি, তাতে করে HTML এর যে ট্যাগ গুলো আছে সেটা ডিসপ্লেবল হবে না, মূল যে ভ্যালু গুলা ডিসপ্লে করার প্রয়োজন হবে সেটা আমরা দেখাতে পারবো। তো এছাড়াও আমাদের ক্লাসে আমরা সিএসএস কিভাবে লোড করতে হয় আর টেমপ্লেট রেফারেন্স কিভাবে ইনক্লুড করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি ভালোভাবে বুঝবো। তো আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো হালকা একটু ধারণা দিলাম। তো আসুন আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখি। তো আসিফ, আমরা মনে হয় প্র্যাকটিক্যালটা শুরু করতে পারি। ধন্যবাদ ভাইয়া আমাকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো বোঝানোর সুযোগ দেওয়ার জন্য। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন। ওকে, ধন্যবাদ। তো আম, শুরুতে আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। সো লাস্ট টাইম হচ্ছে ক্লাস 1টি কমপ্লিট করা হয়ে ক্লাস 1-এর যে কাজগুলো দেখানো হয়েছিল, ক্লাস 1-এ যে কাজগুলো দেখানো হয়েছিল সেগুলো আপনারা প্র্যাকটিস করেছেন। এর পাশাপাশি আপনারা যে কমেন্ট সেকশনটি ওয়ার্কেবল করার কথা ছিল সেটিও আপনারা করেছেন। সো সেম জিনিসটা আমিও করেছি এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সো আমি ক্লাস 1-এর পরে থেকে ক্লাস 2-এর জন্য একটি নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে নেই শুরুতে। ওকে, সো এই ছিল আমাদের লাস্ট প্রজেক্টটি। আমরা যে পর্যন্ত কাজগুলো করে রেখেছি এবং তার সাথে আপনারা এই কমেন্ট ফিচারটিকে ফাংশনাল করেছেন।
যেমন আমরা যদি কোনো কমেন্ট লিখি, সেই কমেন্টগুলো নিচে চলে আসছে। আবার হচ্ছে যদি আরেকটি কমেন্ট লিখি, সেটিও চলে আসছে, এবং এই কমেন্টস কাউন্টের মধ্যে ক্লিক করে এটাকে টগল করা যাচ্ছে। আপনারা যারা অ্যাসাইনমেন্ট করেছেন, আপনারা এই কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করেছেন, সো এই জন্য সবাইকে ধন্যবাদ। তো এবার আমরা যেটা করব, আমাদের এই আম, আমাদের প্রজেক্টটি যে ধাপে আছে, এখান থেকে আমরা পরবর্তী আমাদের লেসন শুরু করব। এবং আপনারা যারা এরপরে পরবর্তীতে এই ক্লাসটি শেষ হওয়ার পর প্র্যাকটিস করবেন এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, তারাও এই ক্লাস থেকেই, আই মিন হচ্ছে এই প্রজেক্টের এই ধাপ থেকেই শুরু করতে পারবেন। এই বর্তমান প্রজেক্টটি যে অবস্থায় আছে, এই প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করা হবে। সো শুরুতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কমেন্ট ফিচারটি টগল করার কাজটি কিভাবে করা হয়েছে। ওকে, সো এখানে আপনারা সবাই ভি ইফ কন্ডিশন দিয়ে কমেন্ট ফিচারটি টগল করার কাজটি করেছেন। সো এখানে যদি আমরা একটু ডেপথে যে এটাকে এইচটিএমএল এলিমেন্ট ইন্সপেক্ট করে দেখি, দেখি যে কি কাজটি আসলে হচ্ছে। ওকে, সো আমরা যখন এটাকে টগল করছি, এই দেখেন কমেন্টস ইনপুটের নিচে আমাদের পোর্শন, কমেন্ট শো করার পোর্শনটি ছিল। সো আমি যখন ক্লিক করছি, পোর্শনটি ওপেন হয়ে যাচ্ছে, এই যে এটি, ঠিক এটি। আবার যখন ক্লিক করছি, এটি হাইড হয়ে যাচ্ছে। সো এভাবে ভি ইফ স্টেটমেন্টটি ইউজ করে, সরি, ভি ইফ ডিরেক্টিভটি ইউজ করে আমরা যেভাবে পোস্ট একটি একটি এইচটিএমএল এর একটি এলিমেন্ট হাইড অথবা শো করছি, এভাবে ভিউজেস যেটা করছে, অটোমেটিক্যালি এই এলিমেন্টটিকে রিমুভ করে দিচ্ছে হাইড করার সময়। এবং যখন আবার শো করছি, তখন আবার এটি অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো আমাদের আরেকটি ডিরেক্টিভ আছে, সেটি হচ্ছে ভি শো, যেটি এই ভি ইফ এর মতো সেম ভাবে কাজ করে। সো আমরা এখন যদি এটিকে ভি ইফ এর বদলে এখানে যদি আমরা ভি শো ডিরেক্টিভ ইউজ করি, তাহলে দেখি যে কি কাজ হয় অ্যাকচুয়ালি। ওকে, হ্যালো, আচ্ছা, ওকে, ওকে, জাস্ট আ মিনিট। আমরা ডকুমেন্টেশন থেকে ভি শো ডিরেক্টিভ কিভাবে ইউজ করতে হয় সেটি দেখে নিচ্ছি। সো এভাবে কিন্তু আপনারা হচ্ছে আমাদের ভিউজেস এর যে ডকুমেন্টেশনটি আছে, এটি অনেক কন্টেন্টফুল এবং কন্টেন্ট রিচ। এখান থেকে আপনারা যে কোনো ডিরেক্টিভ অথবা যে কোনো কিছু ইউজ করতে যদি প্রবলেম হয়, আপনারা এখান থেকে সেটি দেখে নিতে পারেন। সো আমরা ভি শো ইউজ করেছি। ওকে, সো এখানে যে সমস্যাটি হয়েছে, ভি শো যে ডিরেক্টিভটি আছে, সেটি টেমপ্লেট ট্যাগের মধ্যে ইউজ করা যাবে না। সো এই জন্য আমরা যেটা করি, এটিকে হচ্ছে একটি ডিভ বানিয়ে দেই, ডিভ। এবার এটি কাজ করবে। সো চলুন দেখে নিই। ভ্যালিড ট্যাগ ডিভ। আপনার আরেকটা টেমপ্লেট আছে, ওটা রিমুভ করতে হবে। না ভাইয়া, এখন কাজ করবে। হ্যালো, হ্যালো, টু। ওকে, সো এবার দেখেন ভি শো ইউজ করার পর আমাদের এটি কিন্তু সেম কাজটাই করছে, সেম ভাবে কাজ করছে। তাহলে আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, কেন আমরা ভি ইফ ইউজ না করে ভি শো ইউজ করব, অথবা ভি শো ইউজ না করে কখন আমরা ভি ইফ ইউজ করব। সো এবার যদি আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি,
এই যে আমাদের এটি হচ্ছে কমেন্টের পোর্শনটা। এবার যদি এটাকে আমরা হাইড করে দেই, দেখেন এই যে আমাদের কমেন্টের পোর্শনটা, এটাকে যখন আমরা হাইড করে দিয়েছি, এটি কিন্তু আমাদের HTML এলিমেন্ট হিসেবে রয়ে গেছে এবং এখানে ডিসপ্লে নান হয়ে গেছে। আবার যখন এটা ক্লিক করব তখন ডিসপ্লে নানটি কিন্তু চলে যাবে। দ্যাট মিন্স ভিইফ কি করছে, ভিইফ আমাদের এই HTML এলিমেন্টটি টোটালি ডিলিট করে দিচ্ছে, আর শো যেটা করছে সে এটাকে জাস্ট ডিসপ্লে শো করে দিচ্ছে অথবা ডিসপ্লে হাইড করার সময় নান করে দিচ্ছে। সো আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো HTML এলিমেন্টের উপর কোনো ইভেন্ট লিসেনার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের শো ইউজ করা যাবে না। বিকজ আমরা দেখবো যে এলিমেন্টটি আর এক্সিস্ট করে না, বাট এর ভিতরে আমরা যে ইভেন্ট লিসেনার গুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু কাজ করবে। সো আমাদেরকে এই ভিইফ এবং শো কেয়ারফুলি কাজে লাগাতে হবে। সো এবার আমরা দেখবো যে এই যে টেমপ্লেট ট্যাগটি, আমরা জানি যে আমরা যখন একটি ভিউ এসএফসি আই মিন সিঙ্গেল ফাইল কম্পোনেন্টের মধ্যে টেমপ্লেট ট্যাগটি ইউজ করে ভেতরে HTML এলিমেন্ট গুলো লিখি, এছাড়াও ভেতরেও আমি বিভিন্ন জায়গায় টেমপ্লেট ট্যাগটি ইউজ করেছি। যেমন এখানে আমি শোর বদলে আবার এটিকে ভিইফ করে দিচ্ছি। এখানে আমরা আগে টেমপ্লেট কথাটি ইউজ করেছি, টেমপ্লেট কথাটি ইউজ করেছি। সো এই টেমপ্লেটটির কাজ কি? এই টেমপ্লেটটির কাজ কি? আমরা ভাবতে পারি যে এই টেমপ্লেটটি হচ্ছে নর্মাল, আমরা HTML এ যেমন যে কোনো নাম দিয়ে একটি ডিফাইন করতে পারি, টেমপ্লেটটিও সেরকম, বাট ইটস নট লাইক দ্যাট। টেমপ্লেটটা ভিউজেস একটু ডিফারেন্ট ভাবে ট্রিট করে। সেটা কিভাবে ট্রিট করে চলুন দেখে নেই। তো শুরুতেই উপরে আমরা এটিকে আরেকটি টেমপ্লেট ট্যাগের ভিতর ঢুকিয়ে দেই। আচ্ছা, আমি আমার কো-পাইলটটি অফ করে নিচ্ছি। ওকে, ওকে। সো এই টেমপ্লেটের ভেতরে আমি কিছু একটা লিখি, হ্যালো লিখলাম। সো ওকে, এটাকে আমি বোঝার সুবিধার্থে একদম কমেন্ট সেকশনের উপরে লিখে দিচ্ছি। দেখেন এটা কিন্তু শো করছে না। এবার যদি এটাকে ডিপ দেই, এটা কিন্তু শো করছে। সো আমাদের মাথায় রাখতে হবে টেমপ্লেট আমাদের হচ্ছে ভিউজেস তার কোনো কন্ডিশনাল এলিমেন্ট রেন্ডারিং এর জন্য টেমপ্লেট ট্যাগটি ও ইউজ করে। আমরা যখন এখানে ডিভ ইউজ করলাম, ও কিন্তু ওই হ্যালো লেখাটি দেখালো, বাট আমরা যখন টেমপ্লেট লিখবো তখন ও এটা দেখাবে না। বাট দেখাবে কখন? যখন আমরা এটির মধ্যে কোনো একটি ডিরেক্টিভ ইউজ করব। লেটস সে আমরা ভিইফ ইউজ করলাম এবং এখানে বাই ডিফল্ট ট্রু বলে দিলাম, এবার হ্যালো লেখাটি দেখাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? টেমপ্লেট যদি আমরা নর্মালি ইউজ করি, নর্মালি সাপোজ আমরা একটি ডিভের নাম, একটা HTML এলিমেন্টের নাম টেমপ্লেট দিলাম, এটি কিন্তু শো করবে না। সো এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এটি Vue.js এর একটি ফিচার। টেমপ্লেটের মধ্যে আমরা যদি কোনো কন্ডিশন দেই, লেটস সে ফর লুপ ইউজ করি অথবা কোনো একটি যেমন ভিইফ ডিরেক্টিভ ইউজ করি, তখন এটি শো করবে। আর নর্মালি আমরা টেমপ্লেটগুলো ইউজ কখন করি? এই ধরনের, সাপোজ আমরা একটি কন্ডিশন দিতে চাচ্ছি অথবা একটি লুপ এখানে ঘোরাতে চাচ্ছি, তখন আমরা টেমপ্লেট ইউজ করি। এবার তখন কেন টেমপ্লেট ইউজ করি? কারণ হচ্ছে আমরা যদি নিচে আমাদের এই কমেন্ট সেকশনটা দেখি, যেমন এই যে টেমপ্লেট, আমরা HR এলিমেন্টটি দেখতে পাচ্ছি ভেরি লো অপাসিটি। সো এটা একটু মনিটর করে দেখি। ফর্ম ভিইফ, এই যে। সো এই দেখেন কমেন্ট MB-3 MS3। সো এটি কই? কমেন্ট MB-3 MS3। সো উপরে যে এই যে টেমপ্লেট যেটার উপর আমরা ফর লুপ রান করিয়েছি, সেটি কিন্তু শো করছে না। দেখেন সেটি কিন্তু নাই।
ডিরেক্টলি এর উপরে যেটা দেখাচ্ছে কমেন্ট ইনপুট ডি ফ্লেক্স, কমেন্ট ইনপুট ডি ফ্লেক্স। এর পরবর্তীতে এই যে আমি দুটি টেমপ্লেট ট্যাগ ইউজ করেছি, দুটি টেমপ্লেট এলিমেন্ট ইউজ করেছি, এটি কিন্তু শো করছে না। দ্যাট মিনস আমরা টেমপ্লেটের ভিতর যেই কন্ডিশন দিয়ে আমরা HTML এলিমেন্টটাকে ম্যানিপুলেট করতে পারবো, বাট টেমপ্লেট ট্যাগটি আমাদের অরিজিনালি HTML বডিতে শো করবে না। সো দেখা গেছে যে এই বিষয়গুলো জানা না থাকলে কাজ করতে যে অনেক দেখা গেছে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার ভেতরে পড়তে হয়, তো সেটি যেন না পড়েন আপনারা, সেজন্য এই বিষয়টি দেখানো হলো। এবার আমরা এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে ভি শো অথবা টেমপ্লেট ডিরেক্টিভটি দেখানো হয়েছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। সো এবার আমরা ভিউজেস এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, সেই ইম্পর্টেন্ট একটা টপিকস আমরা চলে যাব, সেটা হচ্ছে কম্পিউটেড প্রপার্টি। সো শুরুতে বলে নেই যে কম্পিউটেড প্রপার্টি কি কাজ করে। কম্পিউটেড প্রপার্টি যেটা করে, এটি একটি মেথডের মতো কাজ করে। ভেতরে আমরা এর কোনো একটি ফাংশনালিটিস লিখতে পারি এবং একটি ভ্যালু রিটার্ন করতে পারি। ওই ভ্যালুটি একটি প্রপার্টি হিসেবে, আই মিন একটি স্টেটের মতো বিহেভ করবে আমাদের HTML টেমপ্লেটটিতে। সেটি কিভাবে, চলুন দেখে নেই। আমরা এখানে আসিফ মল্লিক যে আমি একটি ভেরিয়েবলে আমার নামটি লিখেছি, এটিকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে ডিভাইড করে দেখবো যে কম্পিউটার কিভাবে এটিকে একটি ভ্যালুতে কনভার্ট করে রিটার্ন করতে পারে। সো চলুন দেখে নেই। এই যে ইউজার নেম। সো ইউজার নেমের এখানে আমি একটা কাজ করি, কনস্ট্যান্ট দিলাম হচ্ছে ফার্স্ট নেম আসিফ, এবং লাস্ট নেম মল্লিক। এবার আমরা একটি কম্পিউটেড প্রপার্টি ডিক্লেয়ার করব। সেটি কিভাবে? শুরুতে আমাদের ভিউ মডিউল থেকে কম্পিউটেড মেথডটি ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা দেখি যে কম্পিউটেড মেথডটি কিভাবে ডিক্লেয়ার করে। এবার আমরা যে ইউজার নেম ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম, ঠিক সেম ভাবে একটি কনস্ট্যান্ট নিব, নাম দিব ইউজার নেম ইকুয়াল টু, এবার আমরা আমাদের কম্পিউটেড মেথডটি ইউজ করব এবং এটা একটি যেহেতু মেথড, ভেতরে ফাংশন হিসেবে আমরা আরেকটি অ্যারো ফাংশন ইউজ করব। এবার এর ভেতরে আমরা রিটার্ন করে দেব ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দিলাম প্লাস লাস্ট নেম। ওকে, এবার এটাকে রিমুভ করে দিলাম। সো এবার যদি আমরা দেখি আসিফ মল্লিক কিন্তু ঠিকভাবেই শো করছে। এবার আসিফ মল্লিকের জায়গায় যদি আমি এখানে লিখি জন ডো, এবার কিন্তু জন ডো শো করছে। দ্যাট মিনস আমাদের ভ্যালু দুটো, বাট আমরা এখানে আমরা চাইলে আরো কমপ্লেক্স কোনো ফাংশনালিটি লিখতে পারি। লিখে আমরা রিটার্ন করলে সেটিকে একটি কম্পিউটেড প্রপার্টি হিসেবে আমরা যে ভ্যালুটি রিটার্ন করেছি সেটি একদম একটি স্টেটের মতো আচরণ করবে, যেমনটি এখানে করেছে। সো আসলে কম্পিউটেড প্রপার্টিগুলো এত সিম্পল কাজে ব্যবহৃত হয় না। আমি জাস্ট শুরুতে একটি ডেফিনেশন দিলাম। এটি আসলে ব্যবহৃত হয় আরো কমপ্লেক্স পারপাস সার্ভ করার জন্য। তো চলুন আমরা একটি আরো কমপ্লেক্স কোন একটি পারপাস সার্ভ করি। সো কি করতে চাই আমরা? সো আমরা এখন একটি উদাহরণ দেখব। লেটস সে আমরা যখন এখানে কোন একটি নতুন পোস্ট অ্যাড করি, পোস্ট অ্যাড করার পর সেই নতুন পোস্টটি কিন্তু লাস্টে চলে যাচ্ছে। সো আমরা নর্মালি কি করি, আমরা নতুন পোস্টগুলো শুরুতে দেখাই। সো এবার আমরা যেটা করব, আমাদের এই যে পোস্টগুলো আছে সেগুলোকে রিভার্স অর্ডারে দেখাবো। দ্যাট মিনস লেটেস্ট যেটা আছে সেটি শুরুতে দেখাবে এবং এভাবে চলতে থাকবে, একদম শুরুর যে পোস্টটি ছিল সেটি সবার লাস্টে দেখাবে। সো এটি কিভাবে করা যায়? তো নর্মালি সবাই জানেন যে আমরা একটি লুপ ঘুরিয়ে কিংবা জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন আছে, সেটি হচ্ছে রিভার্স ফাংশন। সো আমরা ওই রিভার্স ফাংশনটি ইউজ করে, রিভার্স মেথডটি ইউজ করে এটিকে লুপ মানে আই মিন হচ্ছে রিভার্স করে দিতে পারি। বাট এটাকে আমরা কম্পিউটার প্রপার্টির মাধ্যমে করব। তো চলুন দেখে নিই এটা কিভাবে করতে পারি।
সো এই ছিল আমাদের পোস্ট স্টেটটি। এবার এরই নিচে আমরা একটি কম্পিউটেড প্রপার্টি ডিক্লেয়ার করব, এর নাম হচ্ছে রিভার্সড পোস্টস কম্পিউটেড। এবার এখানে যেটা করব, রিটার্ন করব হচ্ছে জাস্ট পোস্ট যেগুলো আছে সেগুলোকে রিভার্স করে দিব। পোস্ট ডট ভ্যালু ডট রিভার্স, এই রিভার্স মেথডটি ইউজ করলে এটি রিভার্স হয়ে যাবে। ওকে, সো এখানে একটি সমস্যা, সরি আমরা আগে ডিরেক্টলি এটাকে ইউজ করি, রিভার্সড পোস্ট। এবার দেখেন আমাদের পোস্টগুলো কিন্তু রিভার্সড অর্ডারে শো করছে। সো এখানে এটি পারফেক্টলি কাজ করছে, বাট এখানে কিন্তু একটি সমস্যা হতে পারে। সেই সমস্যাটি কি হতে পারে সেটি বলার আগে আগে আমি আপনাদেরকে কোশ্চেন করব, যারা জাভাস্ক্রিপ্ট জানেন। জাভাস্ক্রিপ্ট দুইভাবে একটি ভ্যারিয়েবলকে কপি করে, একটি হচ্ছে শ্যালো কপি, একটি হচ্ছে ডিপ কপি। সো এ ব্যাপারে কি কারো আইডিয়া আছে কিনা, থাকলে বলতে পারেন। ভাই শ্যালো কপি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ভ্যালুটা কপি করে, আর ডিপ কপি যেটা সেটা হচ্ছে রেফারেন্স সহ কপি করে। মেবি নট। আর কেউ বলতে পারেন? শাওন আছেন? শাওন, নিপেন? ভাইয়া শ্যালো কপিটা হচ্ছে মেমোরি লোকেশনটা মানে আগেরটাই থাকে, আর যখন ডিপ কপি করি তখন নতুন মেমোরি লোকেশনটা নিয়ে আর কি রাইট, কাজ দিস ইজ করে। দ্য রাইট অ্যান্সার। সো আমরা যখন শ্যালো কপি করি তখন ও করে কি, যে জাস্ট ওই ভ্যারিয়েবলের রেফারেন্সটা কপি করে, রেফারেন্স কপি করে সেটার উপর অ্যাকশন করে। এবং ডিপ কপি যেটা করে, ওই ভ্যালুটাকে কপি করে নতুন একটি ভ্যালু, সেম ভ্যালু ক্রিয়েট করে ফেলে। সো এখানে যখন আমরা পোস্ট ডট ভ্যালু এটাকে রিভার্স করে এই রিভার্স পোস্টের মাধ্যমে এই কম্পিউটেড প্রপার্টিতে রিটার্ন করলাম, ও আমাকে রিভার্স পোস্ট এই প্রপার্টিতে হচ্ছে রিভার্স পোস্টগুলোই শো করবে। যেমন এখানে এখানে রিভার্স পোস্টগুলোই শো করছে, বাট সাথে সাথে ও যেটা করেছে, অরিজিনাল যে পোস্ট এই অবজেক্টটি অ্যারেটি আছে এটিকেও কিন্তু রিভার্স করে দিয়েছে। সো আমরা যেটি করব, এটিকে ডিরেক্টলি হচ্ছে এভাবে রিভার্স করব না, তাহলে পোস্ট ভ্যালুটিও রিভার্স হয়ে যাবে। আপনারা যারা এটি প্র্যাকটিক্যালি দেখতে চান, আপনারা নর্মালি এভাবে রেখে কাজ করতে পারেন, দেখবেন যে এটিও নর্মালি পোস্ট ভ্যালুটি রিভার্স হয়ে যাচ্ছে। সেটি দেখানোর জন্য আমি চাইলে আপনাদের একটি এক্সাম্পলও দিতে পারি। নিচে আমরা নিচে কোথায় লক করা যায়, এটিকে একটি আগে ভ্যালুতে অ্যাসাইন করি, কনস্ট্যান্ট আর পোস্ট, এবং নিচে লগ পোস্ট ডট ভ্যালু 0। এবার আমরা রিভার্স পোস্টে একদম শুরুর যে প্রথম যে পোস্টটি আছে সেটি লক করলাম। সো দেখি কি লগ হচ্ছে। দেখেন পোস্ট 3 কিন্তু লগ হচ্ছে। আমি ইন্ডেক্সের মাধ্যমে একদম প্রথম 0 ইন্ডেক্সে যেটি আছে সেটি লক করলাম। 0 ইন্ডেক্সে আছে হচ্ছে পোস্ট 1, কিন্তু এবার আমাকে দেখাচ্ছে পোস্ট 3। দ্যাট মিন্স কি, এটা আমাদের পোস্ট পোস্ট অরিজিনাল যে পোস্ট স্টেটটি ছিল সেটিও রিভার্স হয়ে গেছে। সো এটা করা যাবে না। আচ্ছা, এটা থাকুক। ওকে, আমরা যেটা করব সেটি হচ্ছে পোস্ট ডট ভ্যালুকে এক ধরনের কপি করে নতুন অ্যারেতে রাখবো। সো এটি আমরা সিম্পলি করতে পারি, এটাকে হচ্ছে আমরা স্প্রেড অপারেটর, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছেন ES6 এ স্প্রেড অপারেটর আছে সেটি তো অবশ্যই জানেন। স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা পোস্ট ডট ভ্যালুতে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে নিয়ে একটি অ্যারে ক্রিয়েট করলাম, ওই অ্যারেটিকে রিভার্স করে দিলাম। এখানে আমাদের কি হচ্ছে, হোয়াট এভার। সো এটা আমরা এবার ইউজ করে দেখি। এবার দেখেন আমাদের অরিজিনাল যে পোস্টটি শো করলো এটি কিন্তু পোস্ট 1। দ্যাট মিনস আমাদের যে ফার্স্ট যে পোস্টটি ছিল, পোস্ট স্টেটটি ছিল, সেখানে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে আমাদের রিভার্স পোস্ট
কম্পিউটার প্রপার্টিটা এখানে। সো যাই হোক, এটিকে আমরা এবার কনসোল লক করার দরকার নেই, জাস্ট সিম্পলি এটাকে রিটার্ন করে দিতে পারবো। ব্যাস, হয়ে গেল। এবার যদি আমরা আমাদের পোস্টগুলো দেখি, পোস্টগুলো রিভার্স হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু রিভার্স করার কাজটি শেষ হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে। যেমন আমি যদি লাইক দেই, যেমন লাস্টের এটা লাইক দিলাম, লাইকটা দেখেন পোস্ট 3-তে এসে পড়ছে, পোস্ট 1-এ লাইক দিচ্ছি, পোস্ট 3-তে এসে পড়ছে। তো কেউ কি বলতে পারেন এই সমস্যাটা কেন হচ্ছে? হ্যাঁ, ওই যে আমরা যে ভ্যালুটার উপর বেস করে লুপ চালাইছি ওটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। রাইট, আমরা যে ফর লুপের উপর লুপ চালাচ্ছি, এইখানে যে ইন্ডেক্সটি আছে এই ইন্ডেক্সটি এবার রিভার্স পোস্টের মতো, রিভার্স পোস্টের ইন্ডেক্স, এবং যখন আমরা লাইক দিচ্ছি, এই যে ইনক্রিজ লাইক কাউন্ট, সেখানে এই ইন্ডেক্সটাই চলে যাচ্ছে। দ্যাট মিন্স কি হচ্ছে, যখন আমি পোস্ট 1-এ লাইক দিচ্ছি ইন্ডেক্স চলে যাচ্ছে 2, এবার 2 ইন্ডেক্সে কিন্তু আমাদের অরিজিনাল পোস্টে হচ্ছে, অরিজিনাল পোস্টে এটাকে ইন্ডিকেট করে, পোস্ট 3-কে ইন্ডিকেট করে, সো এটা লাইক বেড়ে যাচ্ছে। সো আমাদের যেটা করতে হবে যে এই পোস্টগুলোকে, মানে আই মিন ইন্ডেক্সগুলোকেও রিভার্স আকারে সেন্ড করতে হবে। তো সেটা কিভাবে সেন্ড করব, সেটা একটি সিম্পল ট্রিক্স আছে। যেমন হচ্ছে আমরা যেটা করতে পারি, এই রিভার্স পোস্ট যেটা আছে, ইনক্রিজ রিভার্স পোস্ট ডট লেংথ, এটা লেংথ দিলে লেংথ চলে আসবে 2। এবার হচ্ছে আই মিন লাস্টেরটা, হ্যাঁ 2 চলে আসবে, 2 এর সাথে আমরা ইন্ডেক্সকে মাইনাস করে দিতে পারবো, বাট শুধু মাইনাস করলে হবে না, এটার সাথে 1 যোগ করে দিতে হবে, 1 যোগ করে দিতে হবে, বিকজ লেংথ আমাদের আসবে 3, বাট আমাদের 0 থেকে কাউন্ট শুরু হয়, অরিজিনাল লেংথটা 2 হওয়া উচিত। সো এখান থেকে সাপোজ লাস্ট শুরুর জন্য যখন এটা হবে 0, এখানে আসবে 3, 3 মাইনাস 0 প্লাস 1, 1, 2। সো এবার ঠিকভাবে কাজ করবে লাইক কাউন্টটা। তো চলুন দেখে নেই। এবার যদি লাইক দেই তাহলে একদম পোস্ট 1-এই লাইক হচ্ছে। সো এই সেম বিষয়টা সবগুলো ইন্ডেক্স যেখানে আমরা ইউজ করেছি সেখানে দিয়ে দিলাম। ডিলিট পোস্ট, ডিলিট না কমেন্টে না, অ্যাড কমেন্ট, অ্যাড কমেন্ট, ব্যাস হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। সো এবার কিন্তু আমাদের পোস্টটি রিভার্স হয়ে গেল। রিভার্স হয়ে যাওয়ার পর আমাদের লাইক ঠিক মতো কাজ করছে, আমরা ডিলিট করলে ডিলিটটাও ঠিক মতো কাজ করছে। এবার কমেন্ট অ্যাড করে দেখি, হ্যালো, কমেন্টও ঠিকভাবে কাজ করছে, ঠিকভাবে কাজ করছে। এবার যদি আমরা নতুন কোনো পোস্ট অ্যাডও করি, নতুন পোস্টটি শুরুতে চলে আসছে। সো এই কম্পিউটেড প্রপার্টি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। হ্যাঁ, তুমি হচ্ছে অ্যাকচুয়ালি কোন সিনারিওতে হচ্ছে কম্পিউটার ফাংশন ইউজ করবে আর রাইট, কোন কোশ্চেনটি সিনারিওতে হচ্ছে কোশ্চেনটি ওয়াচার কে ইউজ করলেন? করবে। হ্যাঁ, কোশ্চেনটি কে করলেন? নিপেন মজুমদার। আচ্ছা, সো এটি একটি খুবই ভালো কোশ্চেন ছিল যে কোন সিনারিওতে আসলে আমরা কম্পিউটার প্রপার্টি ইউজ করব। কারণ সেম কাজটি তো আমরা একটি মেথড ইউজ করে করতে পারতাম। আমরা কি এটি একটি মেথড ইউজ করে করতে পারতাম না? যেমন হচ্ছে আমরা যে রিভার্সটি করেছি, এটি সিম্পল একটি মেথড লিখি না কেন? এখানে আমরা লিখি যে ফাংশন রিভার্সড পোস্ট, এখানে জাস্ট সেম কাজটাই করে দিব, শেষ। এটা ইউজ করব না, আমরা নিচে যেখানে রিভার্স পোস্ট ইউজ করেছি এভাবে ইউজ করব। কাজ করছে না কেন? রিভার্সড পোস্ট, রিভার্স পোস্ট, হ্যাঁ, ওকে, ভ্যালুগুলো রিটার্ন করা হয়নি ফাংশন। সরি, রিটার্ন, ওকে। সো এবারও কিন্তু ঠিকভাবে কাজ করছে। এবারও আমাদের আচ্ছা লাইক কাজ করবে না, কারণ হচ্ছে এখানে এখানে রিভার্স কই গেল আমাদের রিভার্স পোস্ট, হ্যাঁ
রিভার্স পোস্ট গুলো এখানে মেথড ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো এবার আমাদের লাইকও কাজ করছে, ডিলিটও কাজ করছে, তাহলে কেন আমরা মেথড ইউজ না করে আবার এক্সট্রা কম্পিউটার প্রপার্টি ইউজ করতে চাচ্ছি? তো এর রিজনটা যদি আমরা দেখাতে চাই, আগে আমাদের ভিউয়ের যে রেন্ডারিং যে মেকানিজমটা সেটা আগে বুঝতে হবে। সো আমরা যদি নর্মালি ভিউয়ের যে কোনো একটি প্রপার্টি চেঞ্জ করি, যেমন লেটস একটা লাইক দেই, ও কিন্তু এই স্টেটটার উপর ডিপেন্ড করে এই যে আমাদের এই কম্পোনেন্টটুকু আছে, এই পোর্শনটুকু আছে, এটাকে কিন্তু ও রিরেন্ডার করে। সো রিরেন্ডার করলে কি হবে, কি সমস্যা হবে? আমরা এখানে সিম্পলি একটি লক করি, কনসোল ডট লক, লক করে লিখলাম জাস্ট টেস্টিং। সো ফার্স্ট একবার জাস্ট টেস্টিং কল হয়েছে, বিকজ আমাদের ফার্স্টে একবার হচ্ছে এই মেথডটি কল হয়েছে। এবার আমরা একটা কাজ করি, এবার লাইক বাটনে ক্লিক করি। দেখেন এই মেথডটি যেহেতু এই কম্পোনেন্টটি আবার রিরেন্ডার হয়েছে, আবার ওই মেথডটা কল হয়েছে। দ্যাট মিন্স কি দাঁড়ালো? দ্যাট মিন্স যখন এই যে যখন লাইক বাটনে ক্লিক করলাম, স্টেট চেঞ্জ হওয়ার কারণে এই কম্পোনেন্টটুকু আবার রিরেন্ডার হয়েছে। এখানে এসে রিভার্স পোস্ট মেথডটি ফাংশনটি দেখেছে যে কল করা হয়েছে, ও আবার কল করে দিয়েছে। কল করার কারণে ভেতরে লুপগুলো আবার রান করেছে। আমি যতবার লাইক দেই এই মেথডটি কি বারবার হচ্ছে রান করবে। তো এখানেই হচ্ছে কম্পিউটেড প্রপার্টির আসল কাজ। কম্পিউটেড প্রপার্টি যেটা করে, ও এরকম মেথডগুলোর মতো কাজ করে না। ও এর ভেতরে যে ভ্যালু, এটাকে ক্যাশ করে রাখে। যে পর্যন্ত এই কম্পিউটার প্রপার্টির ভেতরের আমরা যে ভ্যালুগুলো ইউজ করেছি, যে ভ্যারিয়েবলগুলো ইউজ করেছি, সেগুলো যে পর্যন্ত না চেঞ্জ হচ্ছে, সে পর্যন্ত ও এর ভেতরের কোডগুলোকে আবার রান করে না। ও ক্যাশ করা রেজাল্টই রিটার্ন করে। সো সেম কাজটি আমরা কম্পিউটার প্রপার্টির ক্ষেত্রে করে দেখি। এবার এই সব জায়গায় আমাদের যেহেতু এটি একটি কম্পিউটেড প্রপার্টি, কম্পিউটেড প্রপার্টি একদম একটি ভ্যারিয়েবলের মতো কাজ করে, একটি স্টেটের মতো কাজ করে। সো এখানে হচ্ছে এই প্যারেন্থেসিস ইউজ করতে হয় না ফাংশনের মতো, বিকজ অ্যাকচুয়ালি ইটস নট আ ফাংশন, এটা হচ্ছে একটি ভ্যারিয়েবল। ওকে, সো এবারও কিন্তু কম্পিউটেড প্রপার্টির ভেতরে আমরা লক করেছি, জাস্ট টেস্টিং দিয়ে একটি কনসোলে একটি লক করেছি। দেখি এবার এটা কখন কল হয়। কি এরর দিল? রিভার্স পোস্ট ইজ নট আ ফাংশন, রিভার্স পোস্ট। স্পেস স্পেস এসেছে নিচে, ওকে, এটা যান, সরি, নিচে আরো আছে। ঠিক হয়ে গেছে। ওকে, সো দেখেন শুরুতে একবার জাস্ট টেস্টিং কল হয়েছে, হওয়ার পর এবার যখন আমি লাইক দিচ্ছি, দেখেন লাইক কিন্তু কাজ করছে, বাট এটি কিন্তু আর রান হচ্ছে না। সো তাহলে কি দাঁড়ালো? এবং আমি ডিলিট করি, অথবা ডিলিট করলে একবার কল হচ্ছে। দেখেন আবার খেয়াল করেন, ডিলিট করলে একবার কল হচ্ছে, কারণ ডিলিট করার পর কিন্তু পোস্টের যে অ্যাকচুয়াল অ্যারেটাতে চেঞ্জ হয়েছে। যখন ভিতরের ব্যবহৃত ভ্যালু, যেমন এই যে পোস্ট ডট ভ্যালু, এটাতে চেঞ্জ হবে, তখন ও এটাকে কল করবে। কিন্তু এই যে লাইক দিলাম, যেখানে ভ্যালু চেঞ্জ হলো না, সেখানে কিন্তু এটাকেও কল করবে না, হুইচ ইজ রিয়েলি ইফিশিয়েন্ট। সো তাহলে আমাদের তাহলে আমরা প্রশ্নের অ্যান্সারটি পেয়ে গেলাম যে কম্পিউটেড প্রপার্টি আমাদের কখন ইউজ করতে হবে। এইচটিএমএল টেমপ্লেটে যখন আমাদের কোনো একটি ভ্যালু ইউজ করতে হবে, যে ভ্যালু কোনো একটি ক্যালকুলেশনের উপর বেস করে আসবে, সেখানে আমরা কম্পিউটার প্রপার্টি ইউজ করব, মেথড কখনোই ইউজ করব না। মেথড ইউজ করলে এটি ইনএফিশিয়েন্ট ভাবে কাজ করবে। ওই মেথডটি যতবার এটি রেন্ডার করা হবে, ততবারই কল হবে। আমাদের ভিউজেস এর এই অ্যাপটি যখন গ্রো করবে, তখন আমাদের এইচটিএমএল টেমপ্লেটটি অনেক বড় হবে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরকম মেথড কল করা থাকবে, সো এগুলো বারবার কল হবে। সো আশা করছি আপনারা কম্পিউটার প্রপার্টি কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, সেটা বুঝে গেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন।
আসিফ, আপনি তো কেউ প্রশ্ন করে না দেখি। মানে সবাই কি বুঝতেছে নাকি সবাই আহ, অন্য দিকে মনোযোগ, বুঝতেছি না আমি। আপনি দু আচ্ছা একজনকে ভাইয়া, মাঝে মধ্যে প্রশ্ন করতে পারেন, যদি কেউ প্রশ্ন না করে কি বুঝলো ভাইয়া সেটা রিভার্স প্রশ্ন। পোস্টের মধ্যে যে পোস্টের ভিতরকার যে অবজেক্ট গুলা ছিল, সেই অবজেক্ট গুলাকেও যদি আমরা ইমিউটেবলি কপি করি, সেক্ষেত্রেও কি একই রেজাল্ট আসবে? বুঝতে পারেনি, আবার বলেন। ভাইয়া পোস্টের মধ্যেকার যে অ্যারেটা আছে, ওই অ্যারেটাকে আপনি ইমিউটেবলি কপি করলেন, তো কিভাবে ওর কপি ভিতর করলাম? ইমিউটেবলি মানে হচ্ছে যে ডিপ কপি সেটা করলেন। তো এর আচ্ছা, মধ্যে যে অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলানের তো রেফারেন্স হচ্ছে আগেরটাই, তো ওই অবজেক্ট রাইট। গুলোকেও যদি হচ্ছে আমি ইমিউটেবলি কপি করি, তাহলেও কি এই সিনারিওটা হবে? না, তাহলে এই সিনারিওটা হবে না। তাহলে তো যখন আপনি আপনি যদি এর ভেতরের অবজেক্টগুলোকেও ডিপ কপি করেন, দ্যাট মিন্স এটাকে জাস্ট আপনি পুরো পোস্টটুকুকে নিয়ে জেসন ধরেন সাপোজ স্ট্রিংইফাই করলেন, আবার পার্স করলেন, করে একদম পুরোপুরি ভাবে এটাকে কপি করলে ডিপ কপি করে ফেললেন, তখন কিন্তু আবার এই লাইক দিলেও এটি কল করবে, তখন লাইক দিলেও কল করবে। কিন্তু এই রকম এই ধরনের সিনারিওতে যেখানে আমাদের কিন্তু আসলে আমাদের এটার কাজ কি, যে পোস্টটাকে রিভার্স করা, পোস্টটাকে আমরা নর্মালি রিভার্স করছি, ভেতরের ভ্যালু নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই। ভেতরের ভ্যালু ওই আমাদের পোস্টের মতোই কল হচ্ছে। তো এই জন্য আমরা জাস্ট এই পোস্ট অ্যারেটাকে আমরা হচ্ছে ডিপ কপি করেছি, ভেতরের অবজেক্টগুলো শ্যালো কপি হচ্ছে। তো যে কারণে আমরা কম্পিউটার প্রপার্টিজের এই ফিচারটি পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আরো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, কেন জানি আমার মনে হচ্ছে আমরা সেম কাজটা হচ্ছে মানে পোস্ট যে অ্যারেটা আছে সেই অ্যারেটা হচ্ছে ওয়াচ করেও তো হচ্ছে করতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটি ওয়াচ করেও করা যাবে। সো ওয়াচ করেও করতে পারবেন, কম্পিউটার প্রপার্টিজ ইউজ করেও করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে কম্পিউটার প্রপার্টি ইউজ করলে আপনার এখানে কাজটা কম করতে হবে, কোড কম লিখতে হবে। আপনি এখানে একটা ওয়াচার লাগালে বারবার পোস্টে চেঞ্জ হচ্ছে কিনা সেটি দেখে রিভার্স পোস্টে আবার অ্যাসাইন করলেন, সেখানে কাজটা হয়তো একটু বেশি। নর্মালি আপনি কম্পিউটার প্রপার্টিজের যে কোনো কাজ এটি ওয়াচারের মাধ্যমে করতে পারবেন। আর ওয়াচারের এক্সপ্লেনেশনটি এই কম্পিউটার প্রপার্টির পরে, আই মিন এখনই দেওয়া হবে। সো কম্পিউটার প্রপার্টি সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আরো থাকলে করতে পারেন। ওকে, আই থিংক কারো কোনো কোশ্চেন নেই। সো জাস্ট টেস্টিং এটাকে উঠিয়ে দিলাম। ওকে। এই পয়েন্টগুলো দেখানোর পর আমরা লাইফ সাইকেলটা যদি একবার ডিসপ্লে করি আসিফ, তাহলে মনে হয় জিনিসটা আরো ভিজুয়ালাইজ হবে যে কোন স্টেজে আসলে কম্পিউটারটা কাজ করতেছে আর কোনটা ওয়াচ কোন স্টেজে কাজ করছে। ভাইয়া, এটা যখন আমরা একটু পরেই আমাদের এই মডিউলটা শেষ হওয়ার পর আমরা কম্পোনেন্ট আকারে এগুলোকে ডিভাইড করে ফেলবো, সো তখন দেখালে আই থিংক বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। সো এবার আমরা ওয়াচার কি সেই জিনিসটি দেখব। সো আমরা এখন এখানে কোন কাজটাতে অ্যাকচুয়ালি ওয়াচার ব্যবহার করতে পারি। সো নর্মালি ওয়াচারের কি কাজ সেটি আগে আমি বলছি। ওয়াচ যেটা করে, আমাদের যে কোনো একটি স্টেটে চেঞ্জ হলে আমরা সেটিকে ওয়াচ করতে পারি, সেটিকে মনিটর করতে পারি। সেই স্টেটটি চেঞ্জ হলে আমরা কোনো একটি অ্যাকশন পারফর্ম করতে পারি। সো লেটস সে আমরা এবার তাহলে একটি কাজ করি, যেটি হচ্ছে যে আমাদের নতুন যদি কোনো পোস্ট ক্রিয়েট হয়, আমরা লেটস সে একটি কনফার্মেশন মেসেজ দেখাই যে একটা নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে। সো এই কাজটি আমরা করতে পারি। সো চলুন তাহলে করি, এই কাজটির জন্য একটি ওয়াচার অ্যাড করি। সো ওয়াচার অ্যাড করার জন্য শুরুতেই আমাদেরকে প্রথমে ভিউ মডিউল থেকে ওয়াচ মেথডটি ইম্পোর্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা একদম একটা কাজ করি, লাস্টে চলে আসি। লাস্টে চলে এসে এবার আমরা ওয়াচ করব। ওয়াচ ওয়াচ একটি মেথড, ওয়াচ মেথডের ভেতরেও সেম ভাবে আমরা আসলে এখানে মেইনলি টোটালি 3টি প্যারামিটার পাঠানো যায়। লাস্ট প্যারামিটারটি অপশনাল। সো ফার্স্টে আমরা 2টি প্যারামিটার এখানে পাস করি। প্যারামিটার হিসেবে আমরা এখানে কলব্যাক ফাংশন ব্যবহার করব। সো আমরা ফাংশন লিখছি, অ্যারো ফাংশন ইউজ করছি। সো প্রথম যে প্যারামিটার এখানে লিখতে হবে যে আপনি কোন ভ্যালুটার উপর ওয়াচ করতে চান। লেটস সে যেহেতু আমরা এখানে নতুন পোস্ট ক্রিয়েট হচ্ছে কিনা সেটি মনিটর করতে চাই, সেক্ষেত্রে আমরা পোস্টের যে লেংথ সেই লেংথটি ওয়াচ করব। যেমন পোস্ট ডট ভ্যালু ডট লেংথ। ওকে, এবার আমরা সেকেন্ড প্যারামিটারটি লিখি। সেকেন্ড প্যারামিটারটি হচ্ছে আমাদের এখান থেকে আমরা সেকেন্ড প্যারামিটার আমরা এটিও একটি ফাংশন, কলব্যাক ফাংশন।
এখানে আমরা ভ্যালু পাস করতে পারবো। লেটস শুরুতেই আমরা যে প্যারামিটার এখানে দিতে পারি সেটি হচ্ছে নিউ ভ্যালু। চেঞ্জ হওয়ার পর নিউ ভ্যালু কি হলো এবং ওল্ড ভ্যালুটি কি সেটি ধরতে পারবো আমরা। ওকে, একটু ফরম্যাট করে নিচ্ছি। ওকে, ফরম্যাট করে নিলাম। এবার এখানে দেখি তো, আগে আমরা একটু কনসোলে লক করে দেখি যে ধরতে পারছি কিনা। লগ ওল্ড ভ্যালু, ওল্ড ভ্যালু। এবার লক করবো আবার নিউ ভ্যালু, নিউ ভ্যালু। ওকে, সো এবার আমরা নতুন একটি পোস্ট ক্রিয়েট করি। হ্যালো, হ্যালো অল, সাবমিট। দেখেন ওল্ড ভ্যালু হচ্ছে 3, দ্যাট মিনস আগে আমাদের 3টি পোস্ট ছিল, আর নিউ ভ্যালু হচ্ছে 4, যে আমাদের 4টি এখন পোস্ট আছে। সো এবার যদি আমরা বুঝতে চাই যে আমাদের নতুন কোনো পোস্ট ক্রিয়েট হলো কিনা, সেটা আমরা এখন এই ওয়াচার থেকে কিভাবে বুঝতে পারবো? কেউ কি বলতে পারবেন কিনা? এনিওয়ান? নিপেন, তুমি কি বলতে পারবা? হ্যাঁ, নিউ ভ্যালু আর ওল্ড ভ্যালু কম্পেয়ার করে বুঝতে পারি। রাইট, কম্পেয়ার করে বুঝতে পারবো। আমরা যদি দেখি নিউ ভ্যালু ওল্ড ভ্যালুর চাইতে বেশি, তাহলে আমরা বুঝতে পারবো যে নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে। সো চলুন কাজটি তাহলে ইমপ্লিমেন্ট করে ফেলি। ওকে, সো ইফ নিউ ভ্যালু ইজ গ্রেটার দেন ওল্ড ভ্যালু, দেন অ্যালার্ট, একটা অ্যালার্ট শো করিয়ে দেই। সেটি হচ্ছে নিউ পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। রাইট, সো এবার দেখি এটি কাজ করে কিনা। সো নিউ পোস্ট, আওয়ার নিউ পোস্ট, সাবমিট। দেখেন এবার কিন্তু এটি কাজ করছে, আমাদের ওয়াচারটি কিন্তু কাজ করছে, আর নিউ পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এবার নিউ পোস্টটাও কিন্তু চলে এসেছে। সো এই ছিল আমাদের ওয়াচার। এবার আমরা ওয়াচারের আরেকটি জিনিস দেখাবো। যেমন আমরা যদি ওয়াচারটি আবার একটু মনিটর করি এবং এর ভেতরে একটা লগ করি, লগ জাস্ট টেস্টিং। ওকে, শুরুতে পেজটি রিফ্রেশ দিলাম, কোনো লগ হলো না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন পোস্ট ক্রিয়েট করব, সাবমিট। এবার আমাদের ওয়াচার থেকে কিন্তু একটি লগ হয়েছে। সো মাঝে মাঝে আমাদের এরকম এরকম হচ্ছে কোনো ফিচার দরকার হতে পারে যে এই যে আমাদের ওয়াচারটি আছে, এই ওয়াচারটি শুধুমাত্র এই ভ্যালু চেঞ্জ হলে না, শুরুতে বাই ডিফল্ট যখন ভিউ ইনস্ট্যান্সটি মাউন্ট হবে তখনও একবারে হচ্ছে এটি কল হবে। শুরুতে একবার কল হবে, এরপর ভ্যালু চেঞ্জ হলে তো কল হবেই। সেক্ষেত্রে এখানে আমরা একটি থার্ড আর্গুমেন্ট পাস করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে, সেটাও একটি আই মিন অবজেক্ট এখানে পাস করব। অবজেক্টের মধ্যে আমরা বলে দিতে পারি ইমিডিয়েট, ইমিডিয়েট ট্রু। এবার যদি আমরা দেখি, পেজটা রিফ্রেশ দিলাম, শুরুতে একবার ওয়াচারটি কল হয়েছে। আমাদের মাঝে মাঝে এরকম ফিচারের দরকার পড়ে যে শুরুতে ওয়াচারটি একবার কল হবে, এরপর যখন আমরা নিউ পোস্ট ক্রিয়েট করব তখন আরেকবার কল হবে। সো আশা করি ইমিডিয়েট ওয়াচ কি সেটাও বুঝতে পেরেছেন। এবার আরেকটি ইম্পর্টেন্ট ওয়াচার মেথড আছে যেটি বোঝানো খুবই দরকার, সেটি হচ্ছে ডিপ ওয়াচার। সো ডিপ ওয়াচার কি সেটি বোঝানোর আগে আমরা একটি কাজ করি। লেটস সে আমরা একটি ফাংশনালিটি, একটি ফিচার ইমপ্লিমেন্ট করতে চাই যে আমাদের কোনো একটি পোস্টে যদি 10টা লাইক হয় তাহলে আমরা একটি কনগ্রাচুলেশন অ্যালার্ট দেখাবো 10টা লাইক হলো কিনা। সো আমাদের তাহলে এই পোস্টগুলোর ভেতরে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলোর ভেতরে লাইকগুলোকে ওয়াচ করতে হবে সবগুলো পোস্টের জন্য, কোনো একটি স্পেসিফিক একটি পোস্টের জন্য না, সবগুলো পোস্টকে দ্যাট মিনস আমাদের ওয়াচ করতে হচ্ছে, এবং ভেতরে কোনো একটি পোস্টের লাইক 10 রিচ করলো কিনা সেটি আমাদের ধরতে হবে। সো শুরুতে আগে সেই ওয়াচারটি ইউজ করি, আমরা দেখি কি হয়। ওয়াচ, আই থিঙ্ক সেম, এটাই কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে।
এটিকে আপাতত রাখছি না, আমরা এটিকে ইমিডিয়েট ওয়াচ করব না। সো এবার কিন্তু আমরা ডিরেক্ট পোস্টের ভ্যালুগুলোকেই ওয়াচ করব, ডিরেক্ট মানে টোটাল ফুল পোস্টটাকে ওয়াচ করছি। এবং ভেতরে যেহেতু আমরা এখন ধরতে চাই যে কোন পোস্টের লাইক চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের পোস্টগুলোর ভিতরে একটি লুপ চালাতে হবে। সো লুপ চালাই, আমরা একটি ফর ইচ লুপ চালাবো, এবং কার উপর চালাবো, পোস্ট ডট ভ্যালু। আমরা চাইলে ভেতরে এখানে ডিরেক্ট পোস্ট ভ্যালুটাকেও অ্যাক্সেস করতে পারি, সেক্ষেত্রে নিউ ভ্যালুটা অ্যাক্সেস হবে। এবং এগুলোকে অ্যাক্সেস চাইলে নাও করা যায়, যেহেতু আমরা একবারে এগুলো অ্যাক্সেস করেছি, এটা আর এখানে ইউজ করলাম না। এভাবেও কাজ করবে, কোনো সমস্যা নেই। আর এগুলো হচ্ছে পোস্ট ভেতরে। এবার আমরা পোস্টে কি চেক দিব, যে পোস্টের প্রতিটা পোস্টে যে লাইক আছে, পোস্ট ডট লাইক 10 হলো কিনা, 10 হলো কিনা। 10 হলে আমরা একটি কনফার্মেশন দিব, একটি অ্যালার্ট দিব, যে হচ্ছে লেটস সে a post has reached 10 likes. ওকে, সো চলুন দেখি এবার এটি কাজ করে কিনা। তো লাইক দিলাম 9, 10, এটি কাজ করছে না। কেন কাজ করছে না? কজ ভিউজেস এই পোস্ট ডট ভ্যালুটাকে হচ্ছে ওয়াচ করছে, এর ভেতরে যে প্যারামিটারগুলো আছে। লেটস সে ও পোস্ট ডট ভ্যালুর এই অ্যারেটাকে ওয়াচ করছে, যে অ্যারেতে নতুন কোনো পোস্ট অ্যাড হলো কিনা, কিংবা পোস্ট কোনো ডিলিট হলো কিনা। কিন্তু এটার ভেতরে যে অবজেক্টগুলো আছে, এগুলোকে কিন্তু ও ওয়াচ করতে পারছে না কিংবা করছে না। আমাদের যদি এর ভেতরের ভ্যালু, দ্যাট মিনস এই লাইকস প্রপার্টিটা মানে ওয়াচ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই ডিপ ওয়াচার ইউজ করতে হবে। ডিপ ওয়াচার যেটা করবে, ও এই অ্যারে এবং এর ভেতরে যে অবজেক্ট কিংবা এর ভেতরে আরো যত ভ্যালু আছে, সবগুলোকেই ও হচ্ছে মনিটর করবে, সবগুলোকে চেক করবে, করে দেখবে যে কোনো ভ্যালু চেঞ্জ হলো কিনা। তো যদিও এটি একটি এক্সপেন্সিভ একটি টাস্ক, ও ডিপ ওয়াচার ইউজ করলে আমাদের সিস্টেমে একটি এক্সপেন্সিভ অপারেশন, টাইম কনজিউমিং অপারেশন পারফর্ম হবে, বাট ইন সাম কেস আমাদের কিন্তু এটা লাগতে পারে। সো আমরা এবার এখানে যেরকম যেভাবে ইমিডিয়েট ইউজ করতে পারি, সেম ভাবে হচ্ছে আমরা এখানে ডিপ ওয়াচার ইউজ করতে পারি। ডিপ ট্রু কিংবা ডিপ এবং ইমিডিয়েট দুটো ইউজ করতে পারি, এখানে কমা দিয়ে ইমিডিয়েট লিখলে এভাবে হয়ে যাবে। ওকে, সো এবার দেখি এটা হচ্ছে লাইকস। ওকে, সো এবার দেখি কাজ করে কিনা, ডিপ ওয়াচার কাজ করে কিনা। 9, 10, এই যে a post has reached 10 likes, এবার কিন্তু এটা কাজ করছে। বাট আমরা যে কন্ডিশনটি দিয়েছি, এই কন্ডিশন দিলে একটি সমস্যা হবে, সেটি হচ্ছে যেহেতু এটা 10 লাইকস রিচ করেছে, আমরা যদি এখানেও একটি লাইক দিই, তারপরও বলবো যে 10 লাইকস রিচ করেছে, কজ আমরা কিন্তু ভেতরে প্রতিটা পোস্টই চেক করছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটি আম, ভেতরে একটি কি বলে সেটাকে, একটি ট্যাগ, একটি প্রপার্টি ইউজ করতে হবে, যে প্রপার্টির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লাইক কনফার্মেশন আমাদের যে অ্যালার্টটি শো করা হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা এন্ড দিয়ে আম, একটা চেক করে নিচ্ছি যে পোস্ট ডট লেটস সে লাইক কনফার্মেশন, এই লাইক কনফার্মেশন প্রপার্টি সেট করা আছে কিনা, কিংবা সেট করা থাকলেও এটি ফলস কিনা। যদি ফলস হয়, তখনই আমরা 10 লাইকসের এই কনফার্মেশনটি দেখাবো। ফলস না হলে এটা আমরা দেখাবো না। আর শুরুতে যখন একবারে এই কনফার্মেশনটি দেখাবো, তারপর আমরা এটাকে বলে দিব যে হচ্ছে পোস্ট ডট লাইক কনফার্মেশন ইকুয়াল টু ট্রু করে দিলাম। ট্রু করে দিলে আর এখানে ঢুকবে না। সো এবার দেখি কি হয়, আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। 9, 10 মেসেজ দেখিয়েছে, এটার ক্ষেত্রে আর দেখাচ্ছে না। এটার ক্ষেত্রে যখন আবার 10 রিচ করব, আবার এই মেসেজটি দেখাচ্ছে, এখানেও সেম। ফ্যান্টাস্টিক। সো এবার এই ওয়াচারের মধ্যে 3টি ওয়াচার দেখানো হলো, ওয়াচ, ইমিডিয়েট ওয়াচ, ডিপ ওয়াচ। এই 3টি ওয়াচারের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসিফ ভাই, আচ্ছা, জি, ইমিডিয়েট ওয়াচ ইউজ করছেন, এখানে যদি আমি ইমিডিয়েট ওয়াচ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে?
ইমিডিয়েট ওয়াচ মানে কি সেটা আসলে বুঝতে পারলাম না। মানে আমি ফার্স্টে একটা ওয়াচ করতেছি অ্যাজ এ ফার্স্ট আর্গুমেন্ট, হ্যাঁ, সেকেন্ড একটা ওয়াচ করতেছি ইমিডিয়েট কে, ওইটাকে আমি সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে ইউজ করতেছি। আমি যদি থার্ড কোনো আর্গুমেন্ট ইউজ করতে চাই, এটা আসলে পসিবল কিনা বা এটা কিভাবে করতে হবে? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন ইমিডিয়েটের এখানে আবার ডিপ চাইলে করতে পারেন এরকম? হ্যাঁ, আমি ইমিডিয়েট করতেছি, এর পরের আর্গুমেন্টটাকেই আমি আবার ওয়াচ করতে চাচ্ছি। এই পরের আর্গুমেন্টটাকে ওয়াচ করতে যাচ্ছেন, আই মিন আপনি কি এটা বোঝাতে যাচ্ছেন যে ইমিডিয়েট ট্রু এর পর আবার এভাবে ডিপ ট্রু ইউজ করবেন এরকম? হ্যাঁ, এরকমই। আমি ডিপ করেন আর যেটাই করেন, যেমন আমি ফার্স্টে করতেছে কি, যখন আপনি পোস্টে ক্লিক করতেছেন তখন একটা ওয়াচ হচ্ছে, আমি হ্যাঁ, ওখানে কনসোল দেখতে পাচ্ছি জাস্ট টেস্টিং। হ্যাঁ, এরপরে আপনি ইমিডিয়েট যখন ইউজ করতেন তখন হ্যাঁ, আমি ওখানে সেকেন্ড আর একটা ওয়াচ আমি দেখতে পাচ্ছি, যখন আপনি লাইকে ক্লিক করতেছেন, অবজেক্টের উপরে যখন ক্লিক করতেছেন। রাইট, তা আমি কি এখানে এমন কিছু করতে চাই, যেমন আপনি 10 কাউন্ট যখন করছেন তখন একটা অ্যালার্ট দেখাইছেন, তো হ্যাঁ। 10 কাউন্ট না, আমি ইমিডিয়েটের পরেই এমন কোনো কিছু হচ্ছে ইভেন্ট, যেটাকে আমি ওয়াচ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে কি হবে, মেকানিজমটা ডিপ ইউজ করে করতে হবে নাকি অন্য কোনো ওয়ে? আমার কাছে আসলে কোশ্চেনটা এখনো ক্লিয়ার হলো না, আপনি কি আসিফ, এটা আমি বুঝতে? আমি একটু বলি, আচ্ছা, ওনার বিষয়টা যেটা বলতে চাচ্ছে যে আপনার কোন একটা নির্দিষ্ট ইভেন্টের পরে ওয়াচ, যাতে ইমিডিয়েট আরেকটা ওয়াচ সে মানে ইভেন্টটা হ্যান্ডেল করে। মেহেদি, এরকম কি কিছু বোঝাতে চাচ্ছেন কিনা? জি ভাই, এক্স্যাক্টলি এরকমই আমি তা বুঝতে এখন পারছি। অ্যান্সারটা হচ্ছে যে আপনার ওয়াচ কিন্তু অলওয়েজ আপনার যে কোনো ইভেন্ট, আপনার এই কম্পোনেন্টের যে কোনো ইভেন্ট সে ক্যাচ করে। এখন কথা হচ্ছে যে আপনি এই ওয়াচে কোন ইভেন্ট গুলো নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু সেই কোডটা লিখতেছেন। কিন্তু এগুলা কিন্তু মানে বাই ডিফল্ট ওয়াচ বলেন বা এ, এ, কি বলে কম্পোনেন্ট বলেন, এগুলা কিন্তু সে অবজেক্টের যে কোনো চেঞ্জেস গুলা সে গ্র্যাব করে। এখন আপনি যে ফাংশন নিয়ে কাজ করতে চান সেটা যদি আপনি কন্ডিশনে লিখে দেন, ডেফিনেটলি সে সেটা ক্যাচ করবে এবং নির্দিষ্ট সময় যাতে ক্যাচ করে সেটাও করবে। বাট ওয়াচ কিন্তু প্রত্যেকটা ইভেন্ট লিসেন করে। মানে আপনি এমন করতে পারবেন না যে এই ইভেন্ট গুলো সে একসেপ্ট করে কাজ করবে, তা কিন্তু না। প্রতিটা ইভেন্টই সে লিসেন করতেছে, আপনি আপনার প্রয়োজন মতো যে ইভেন্ট গুলো নিয়ে কাজ করা দরকার সেই ইভেন্ট গুলোর জন্য কন্ডিশন সেট করছেন। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আসলে থ্যাংক ইউ। আসলে মেহেদি ভাই এখানে যেটা হয়েছে যে আপনি কন্ডিশনালি বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে যখন ইচ্ছা তখনই ওয়াচ করাতে পারবেন। লেটস সে আপনি আপনার কোন একটি অপারেশন করলেন, অপারেশনের পর এবার চাচ্ছেন আমার এই ওয়াচটা কাজ করুক, সেক্ষেত্রে আপনি আলাদা একটি প্রপার্টি একটা স্টেট ম্যানেজ করেন, ওই স্টেটটাকে চেঞ্জ করে দেন, ওই স্টেট চেঞ্জ হওয়ার উপর ওয়াচারটা কিন্তু রান করবে। সো আপনি এটাকে ট্রিকিলি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আরো ইন ডেপথ যদি জানতে চান কোন সিচুয়েশনে এটিকে আসলে ইউজ করতে চান, সেটি যদি আমাকে এক্সপ্লেন করেন নেক্সট সাপোর্ট ক্লাসে অথবা যে কোনো সময়, আমি সেটা আপনাকে দেখাতে পারবো, সমস্যা নেই। সো আরো কোনো কোশ্চেন আছে কি? বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা আসিফ ভাই, একটু হ্যাঁ, ফর্মে যান। হ্যাঁ, আচ্ছা, আমরা যে এই যে পোস্ট গুলা ক্রিয়েট করতেছি, হ্যাঁ, এখানে টাইটেল, কন্টেন্ট বা আরো হুম, অনেক ফর্মে ইনপুট ফিল্ড থাকতে পারে। তা হুম, এখন অনেক সময় হয় না যে আমি হচ্ছে অনেক সময় ধরেন টাইটেলে যদি কোনো ভ্যালিডেশন থাকে, কন্টেন্টে যদি কোনো ভ্যালিডেশন থাকে, বা সাপোজ আরো 10টা ইনপুট ফিল্ড থাকলো, সেগুলোরও অনেক সময় ভ্যালিডেশন থাকে। দেখা যাচ্ছে যে আমরা ওই নিচে অনেক সময় ইরর শো করাই যে আপনার এই ইনপুট ফিল্ডে এরকম সমস্যা রয়েছে। তা হুম। এরকম আমরা এটাও তো অস দিয়েও হ্যান্ডেল করতে পারি যে আপনার ধরেন আপনার যে ওল্ড ভ্যালুটা, ধরেন এখন এই যে ইনপুট ফিল্ডটা আমরা যখন আবার নতুন করে সে যখন এই ইরর মেসেজটা মানে নতুন করে যখন ভ্যালুটা ঠিক মতো লিখবে বা লিখতে যাবে, তখন কিন্তু আসলে আমরা কি করি, ওই ইরর মেসেজটা রিমুভ করে দিই। তা এটা কিন্তু এই ওয়াসার দিয়ে আমরা কিন্তু হচ্ছে ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালুর কম্পারিজন করে আমরা হচ্ছে ওই ইরর মেসেজটা রিমুভ করে দিতে পারি বা হাইড করে দিতে পারি। এখন আমার এক্স্যাক্টলি। আমার কোয়েরিটা হচ্ছে, আমার এখানে ধরেন ইনপুট ফিল্ড আমার একটা ফর্মে দেখুন 20টা ইনপুট ফিল্ড থাকলো, তাহলে কি প্রতিটা ইনপুট ফিল্ড ধরে ধরে কি আমাকে এভাবে প্রতিটা ইনপুট ফিল্ডের জন্য কি এভাবে লিখতে হবে এই অসার ইউজ করে, নাকি আচ্ছা, ফুল ফর্মের যতগুলো ইনপুট আছে কোনো একটা সিঙ্গেল ওয়েতে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো? আচ্ছা, এখানে আসলে এফিশিয়েন্ট ওয়ে যেটা, আপনি যদি প্রতিটা ইনপুট ফিল্ডের জন্য আলাদাভাবে ওয়াচার ম্যানেজ করেন, জিনিসটা কিন্তু এফিশিয়েন্ট হবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখনই এখানে টাইপ করছেন একটি একটি করে ওয়াচার রান হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি। ইজিলি যেটা করতে পারি, আপনি ফর্মগুলো লিখলো, সবাই লেখার পর লাস্টে যে যখন সাবমিট বাটন ক্লিক করলো তখন আমরা এই ভ্যালিডেশনটি করলাম।
তখন আমাদের যতগুলো এখানে ইনপুট ফিল্ড আছে আমরা লুপ ঘোরালাম, লুপ ঘুরিয়ে দেখলাম যে কোনো ইনপুট ফিল্ডে কোনো ভ্যালু কি কোনো আমাদের স্ট্যান্ডার্ড ভায়োলেশন করে কিনা, তখন আচ্ছা আমরা তাকে এরর মেসেজ শো করে দিতে পারি। সো এগুলো আসলে ট্রিকিলি হ্যান্ডেল করতে হবে যে কিভাবে আসলে এটা ইফিশিয়েন্ট হবে আমাদের সিস্টেমের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আসলে অনেক সময় চাই, মানে চাই ক্লায়েন্ট থেকেও যে না আমার প্রতিটা ইনপুট ফিল্ড যখনই আমি লিখবো তখন ওই এরর মেসেজটা চলে যাবে, আসলে তখন ওই হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল ধরেই করতে হবে। হ্যাঁ, তখনও সিঙ্গেল ধরে করতে হবে। রাইট। ওকে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, সো আই থিঙ্ক আরো কোনো কোশ্চেন নাই। সো এবার আমি আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে আমরা কিন্তু এখন টেক্সট ইন্টারপোলেশন ইউজ করে এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে ডাটা শো করছি, তারপরে সেই ডাটা ইভেন লিসেনার দিয়ে ম্যানিপুলেশন করছি, আবার কম্পিউটেড প্রপার্টিস কি দেখলাম, আবার ওয়াচারও দেখলাম। এবার আমরা আমরা কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইলও কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? সেক্ষেত্রে কিন্তু ভিউজেস আমাদেরকে স্টাইলগুলোকেও ডাইনামিক্যালি হ্যান্ডেল করার অপশন দিচ্ছে। লেটসে আমরা ডাইনামিক্যালি কোনো একটি ক্লাস ইউজ করতে পারি কোনো একটি কন্ডিশনের উপর বেস করে, আবার ডাইনামিক্যালি কোনো একটি স্টাইলও ইউজ করতে পারি কোনো একটি কন্ডিশনের উপর বেস করে। সো সেটি কিভাবে করা যায় চলুন আমরা দেখে নেই। ওকে, ওকে, সো আমরা মেনলি যেটা 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 করবো, লেটস সে আমরা একটা কাজ করি যে আমাদের এখন যেহেতু আমরা 10টা লাইক হওয়ার পর একটি কনফার্মেশন মেসেজ দেখাচ্ছি, সো লেটস সে একটা কাজ করি যে আমাদের 10টা লাইক হলে আমাদের একটি সাকসেস মেসেজ দেখাবে, সরি এই টেক্সটটি গ্রিন হয়ে যাবে। তো চলুন দেখি এটা করা যায় কিনা। ওকে, সো আমাদের পোস্টগুলো কই, পোস্টের লাইকস, এই যে আমাদের পোস্টের লাইকস। ওকে, এই হচ্ছে আমাদের কার্ড টেক্সট লাইকস, এটি আবার হচ্ছে কমেন্ট সেকশন, আর এটি হচ্ছে ওকে। সো এবার আমরা একটি কাজ করি, এই যে আমাদের লাইকের জন্য আমরা 3টা কন্ডিশন ইউজ করেছি, এই 3টা কন্ডিশনকে আমরা একটি, যেহেতু আমরা স্টাইলের কন্ডিশন দিতে চাই, একটি ডিভের মধ্যে নিয়ে আসি। তো স্প্যান ইউজ করি, স্প্যানের ভেতরে স্মল গুলো দিয়ে দেই। ওকে, সো ঠিকভাবে কাজ করছে। সো স্প্যানের মধ্যে আমরা আমরা কিন্তু জানি যে আমরা স্টাইল লিখতে পারি, এইচটিএমএল এর মধ্যে আমরা কিন্তু স্টাইল লিখতে পারি, যেমন স্টাইল হচ্ছে লেটস সে কালার, কালার কিন্তু দিতে পারি গ্রিন। এবারে যে কালারগুলো গ্রিন হয়ে গেল, সো এটা তো আসলে সবসময় গ্রিন থাকছে, কিন্তু আমরা তো সবসময় গ্রিন দেখাবো না। আমরা চাই যে পোস্টের লাইক কাউন্ট 10-এর বেশি হলে গ্রিন হবে। তো সেটা কিভাবে করতে পারি? এইবার আমরা কিন্তু এখানে এই স্টাইলটাকে বাইন্ড করে দিতে পারি। নর্মালি আমরা যেরকম হচ্ছে ভি বাইন্ড ইউজ করি, এভাবেও বাইন্ড করে দিতে পারি, কিংবা আমরা শর্ট হ্যান্ড যে প্রপার্টি আছে সেটা লিখতে পারি, স্টাইল এভাবে বাইন্ড করতে পারি। বাইন্ড করলে এবার ভেতরে আমাদের কোন সিনট্যাক্সে স্টাইলগুলো লিখতে হবে, সেটা হচ্ছে শুরুতে একটি অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নিয়ে এবার আপনি যে স্টাইলটি অ্যাপ্লাই করতে চান সেই স্টাইলটি লিখলেন, কালার। এইবার এখানে আপনি কন্ডিশনালি আমরা জাভাস্ক্রিপ্ট কোডে ডিরেক্টলি এখানে ইউজ করতে পারবেন, যেরকমটা আমরা ভি বাইন্ড অন্যান্য প্রপার্টিতে করেছি। সো জাভাস্ক্রিপ্ট কোডে আমরা কি লিখলাম, লেটস হচ্ছে পোস্ট ডট লেংথ যদি 10-এর চাইতে বড় অথবা সমান হয়, এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করছি, তাহলে আমরা এটার কালার করে দিলাম গ্রিন। আর যদি আর অন্যান্য সব ক্ষেত্রে এটা ব্ল্যাক থাকলো, ব্ল্যাক থাকলো। আচ্ছা, এবার দেখি, এবার যদি 7-এর জায়গায় 10 হয়ে গেল, আচ্ছা মেবি আচ্ছা কালার পোস্টার্স লাইক 10-এর সাথে বড় হলে হবে গ্রিন, না হলে ব্ল্যাক। ওকে, সো দেখি। আচ্ছা, কালারটি হচ্ছে না, কেন হচ্ছে না সেটি আমরা দেখি। আচ্ছা ভাই, এখানে পোস্টের লেন্থ ধরে কাজ করেছেন মনে হয়। পোস্টের লেংথ হবে না, থ্যাঙ্কস এটি ধরিয়ে দেওয়ার জন্য। পোস্টের লাইকস এর লেংথ হবে, জি ভাইয়া। লাইকস। পোস্ট ডট লাইকস হবে না?
শুধু হ্যাঁ, পোস্ট ডট লাইকস লাইকসের হবে। রাইট, থ্যাঙ্কস। আচ্ছা, লেন্থ সো বাদ দিতে হবে, কারণ পোস্ট লাইকসটা হচ্ছে ডট নাম্বার লাইকস প্রপার্টি। ইউজ করেছি। পোস্ট ডট লাইকস আমাদের 10টা হচ্ছে, যদি বড় ভাইয়া 10 লাইকস এ তো আমরা ভাইয়া লেন্থ পাবো না, লেন্থ এটা তো হবে না ভাই, লাইক তো একটা লাইকস ভ্যালু ভাইয়া। নাম্বার। এটা রাইট, কাউন্ট দিতে হবে। রাইট, এভাবে এখন কাজ করবে। সো 10 এখন কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। সো কন্ডিশনালি আমরা এটাকে এভাবে কাজ করাতে পারছি। এখানেও যদি আমরা দেখি, হ্যাঁ, কন্ডিশনালিটি কাজ করছে। সো এভাবে আমরা আমাদের আমাদের কম্পোনেন্টে যেখানেই কোনো স্টাইল ম্যানিপুলেট করা দরকার, ডিরেক্টলি আমরা স্টাইলকে এভাবে কন্ডিশনালি লিখতে পারি, কোন একটা কিছুর উপর বেস করে, কোন একটা স্টেটের উপর বেস করে। এবং আমরা যদি চাই, আমরা যে ক্লাস যেগুলো আছে, মানে আই মিন সিএসএস ক্লাস যেগুলো আছে, সেগুলোকেও ডাইনামিক্যালি আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা একটা কাজ করি, আমরা যতগুলো পোস্ট আছে সেই পোস্টের কাউন্টটি এই পোস্টের এখানে দেখায় আগে। যেমন হচ্ছে পোস্ট ডট লেংথ 3। এবার যদি আমরা ডিলিট করি, কমছে। ওকে, সো এবার আমরা চাই যে এই পোস্টের কাউন্ট যদি 0 হয়ে যায়, তখন আমরা এটাকে রেড কালার করে দিব একটা ক্লাস ইউজ করে। সো আমরা সবাই জানি যে বুটস্ট্র্যাপে একটি ক্লাস আছে। এটাকে আগে তাহলে একটি স্প্যান ট্যাগের ভেতরে নেই। বুটস্ট্র্যাপে একটি ক্লাস আছে, সেটি হচ্ছে টেক্সট ডেঞ্জার। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, সেখানে আমরা তাহলে টেক্সট ডেঞ্জার ক্লাসটি ইউজ করতে পারি। সো আমরা এইভাবে ঠিক ক্লাসকেও আমরা এইভাবে বাইন্ড করতে পারি। বাইন্ড করে ডাইনামিক্যালি হচ্ছে ক্লাস নেমগুলো আমরা লিখতে পারি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে। সো চলেন সেটা কিভাবে করব দেখে নেই। সো এখানে আমাদের একটি ক্লাসের নাম আছে, সেটা হচ্ছে টেক্সট ডেঞ্জার। আমরা জানি টেক্সট ডেঞ্জার। এবার এটাকে কোন কন্ডিশনের উপর আমরা শো করাবো, যে যদি পোস্ট ডট লেংথ লেংথ যদি ছোট অথবা সমান হয় 0 চাইতে, আর না হলে কি কিছুই না, এমটি। ওকে, সো এবার দেখি, সরি, এবার দেখি কি হয়। এবার পোস্ট 3 আছে, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, রেড হয়নি, কেন হয়নি চলেন দেখি। ক্লাস টেক্সট ডেঞ্জার পোস্ট ডট লেংথ। আচ্ছা, এটি হচ্ছে স্টাইলের মতোই অবজেক্টের ভেতরে থাকবে। ফরম্যাট দ্য ডকুমেন্ট। টেক্সট ডেঞ্জার। ওকে, সরি, এখানে তো আসলে আমাদের টার্নারি অপারেটর ইউজ করার দরকারই নেই, এখানে কন্ডিশন তো একটি। ওকে, ওকে, সো এবার দেখি। এবার পোস্ট না থাকলে রেড হয়ে যাচ্ছে। সো আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে ক্লাস ডাইনামিক্যালি বাইন্ড করতে হয় এবং স্টাইলগুলোকে কিভাবে ডাইনামিক্যালি বাইন্ড করতে হয়। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসিফ ভাই, জি, আমি জাস্ট খালি আমার একটা সিনারিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। লাস্ট ওকে, দিন একটা টাস্ক করতে গিয়ে মানে একটু যদি নিচে আসতেন, পোস্টের ওই ডিলিট বাটনটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সাপোজ ডিলিট এবং লাইকের মাঝখানে যে আপনার হচ্ছে আমরা ডিজাইনটা করি, তো সাপোজ আমি সিএসএস দিয়ে ডিজাইন করছি, তো জিনিসটা কি হয়েছে আপনার হচ্ছে এটাতে ফ্লেক্স ইউজ করে আমার ডিলিট বাটনটা যাচ্ছে একদম রাইটে, মানে ফ্লেক্স ইন্ডে, আর আপনার হচ্ছে লাইক বাটনটা হচ্ছে ফ্লেক্সের ফার্স্ট থেকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার হচ্ছে সিচুয়েশনটা এরকম হতে হচ্ছে যে লাইক বাটনটা আমার সবসময় থাকবে না এখানে। জাস্ট ইমাজিন যে ওকে, লাইক বাটনের দরকার নাই। তো লাইক বাটন যদি এখানে না থাকে, তো আপনার হচ্ছে যেহেতু সিএসএস এর প্রথমে ডিপ নিয়ে কাজ করা হয়েছে, তো আপনার হচ্ছে যে ডিলিট বাটনটা ওটা মূলত হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করা ছিল, যার কারণে দুই পাশে সমান সংখ্যক জায়গা নিয়ে দুই কর্নারে চলে গেছে।
আচ্ছা এখন যেহেতু আমার স্পেস বিটুইন করা আছে, সে কারণে আপনার হচ্ছে এই ডিলিট বা যেহেতু লাইক যদি না থাকে কোন একটা স্পেসিফিক কন্ডিশনের কারণে লাইকটা থাকবে না, আবার স্পেসিফিক কন্ডিশনের জন্য লাইকটা থাকতে পারে। ঠিক আচ্ছা আছে? তো আপনার হচ্ছে যদি লাইক বাটন না থাকে তখন ডিলিট বাটনটা বাম দিকে চলে আসতেছে একদম মনে করেন শুরুতে। তো রাইট। মূলত এটাও আমার কাম্য না। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি ডান দিকে কিভাবে হচ্ছে জিনিসটাকে ইয়া করতে পারি কন্ডিশনাল? এখানে আপনি হচ্ছে কন্ডিশনালি এটা ইউজ করতে পারেন, যেমন আপনি এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়া আছে, তাই না? জি 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 সো সেটিকে আপনি যে কন্ডিশনের উপর বেস করে লাইক বাটনটি দেখাচ্ছেন, যদি আমাদের ওই কন্ডিশনের উপর বেস করে যে লাইক বাটন যদি এখন দেখাতে হয়, তখন আপনি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ইউজ করবেন। আর যদি লাইক বাটনটি না দেখাতে হয়, তখন জাস্টিফাই কন্টেন্ট এন্ড ইউজ করবেন, লেটস সে। তো এইখানে সেক্ষেত্রে আসিফ ভাই যে ভিজিবিলিটি ইউজ করা যেতে পারে, উম, আপনার ভিজিবিলিটি হিডেন করে লাইকটা জাস্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। এটাও একটা ভালো অপশন, ভিজিবিলিটি অফ করে দেওয়া যেতে পারে লাইক বাটনের। সেক্ষেত্রে দেখা যাবে যে লাইক বাটন এক্সিস্ট করবে এবং আপনাদের কন্টেন্ট ইউজ, আই মিন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটাও কাজ করবে। কিন্তু আপনি যদি ডাইনামিক্যালি ক্লাস দিয়ে এটাকে হ্যান্ডেল করতে চান, সেক্ষেত্রে এই যে এখানে যেমন টেক্সট ডেঞ্জার এটা শো করবে কিনা, সেক্ষেত্রে আপনি এখানে কমা দিয়ে আরেকটি এরকম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, লেটস সে এভাবে লিখলেন জাস্টিফাই কন্টেন্ট দিয়ে, এবার এখানে আপনি ওই ওই কন্ডিশনটা লিখলেন যে কোন কন্ডিশনের উপর বেস করে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে। সরি, এটা হবে হচ্ছে স্টাইলের মধ্যে এভাবে আপনি লিখে দিবেন। আমরা স্টাইল, এই যে এখানে এভাবে আপনি স্টাইলটা হ্যান্ডেল করতে পারেন চাইলে। সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা আসিফ ভাই, এই যে এখানে এই হুম। যে স্টাইল প্রপার্টির মধ্যে যেভাবে কন্ডিশনালি হ্যান্ডেল করা হয়েছে, মানে আমি যদি সাপোজ ডিরেক্টলি স্টাইলটা গ্রিন দিতে চাই, তাহলে তো এই কন্ডিশনটা না দিলেও যদি ডিরেক্টলি গ্রিন দেয়, এভাবে কি কাজ করবে কিনা? করবে। সেক্ষেত্রে আপনি যদি ডিরেক্টলি গ্রিন দিতে চান, আপনার তো বাইন্ডিং করার দরকারই নেই, এই দরকার নেই। বাইন্ডটা করার দরকারই নেই, জাস্ট ডিরেক্টলি কালার গ্রিন শুরুতে আমরা যেভাবে লিখছিলাম ওইভাবে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে স্টাইল প্রপার্টি, স্টাইল ডিরেক্টলি আমরা সিএসএস এর স্টাইলগুলো লিখে এগুলো দিলেও কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওইটা কাজ অবশ্যই করবে, কারণ এটি তো আলটিমেটলি আপনাদের এইচটিএমএলই, আচ্ছা এইচটিএমএল এর উপর ভিউজেস এক্সট্রা কিছু ফিচার প্রোভাইড করছে। আচ্ছা, তাহলে এখন এখানে যদি মাল্টিপল, মানে আমি যদি মাল্টিপল সিএসএস লিখতে চাই, সেক্ষেত্রে সেটা সেটা করা কিভাবে যাবে। লিখতেছি এখানে? সেক্ষেত্রে যেমন আমি এটা করি, বোল্ড করে দেই, এরকম সেম কন্ডিশনের উপর বেস করে চলেন এটাকে ধরেন বোল্ড করে একটা দিই। কন্ডিশন আর একটা আমি সিম্পলি বোল্ড লিখতেছি, সেক্ষেত্রে? সিম্পলি বোল্ড লিখবেন, আচ্ছা কোনো সমস্যা নেই। এখানে বোল্ড কি করে, ফন্ট ওয়েট, তাই তো? হুম। ফন্ট, আচ্ছা এক্ষেত্রে ফন্ট ওয়েট আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এখানে লেখার সময় এখানে ক্যামেল কেজ ইউজ করতে হবে, ফন্ট ওয়েট। আর এখানে যেহেতু এটা অলওয়েজ শো করবে, আমাদের কোনো কন্ডিশন নেই, সেক্ষেত্রে আপনি এটাকে ট্রু লিখে দেন, ট্রু। এবার আমরা দেখি, এবার আমরা যাই স্টাইল লাইকস ফন্ট ওয়েট, সরি ফন্ট ওয়েট বোল্ড হতে হবে, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড, এই যে বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তা এমন হয় যে আমাদের একটা ডিপের উপরে অনেকগুলো হচ্ছে স্টাইলের কন্ডিশন দিতে হয়। তো আমরা হ্যাঁ যদি হচ্ছে এই কন্ডিশন গুলা একটা অবজেক্টের মধ্যে রেখে সবগুলা একসাথে হচ্ছে একটা এলিমেন্টে বাইন্ড করতে চাই, সেটার কি হচ্ছে কোনো ওয়ে আছে? হ্যাঁ, সেটারও ওয়ে আছে। সেক্ষেত্রে আপনারা এই ওয়েটা আমাদের আমাদের এই যে ভিউয়ের যে ডকুমেন্টেশনের মধ্যে ওই ওয়েটা দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট আ মিনিট। ক্লাস অ্যান্ড স্টাইল বাইন্ডিংস, ইনলাইন স্টাইল, এই যে সেক্ষেত্রে আপনারা এই যে এরকম একটি অবজেক্ট নেবেন, অবজেক্টের মধ্যে স্টাইলগুলো লিখবেন, লিখে জাস্ট সিম্পলি স্টাইলের মধ্যে এটা ধরিয়ে দিবেন। এটিও চাইলে করা যাবে। আসলে আমি আপনাদেরকে যদি আমাদের ভিউজেস যতগুলো ফিচার আছে সবগুলো যদি এক এক করে দেখাতে চাই, তাহলে দেখা গেছে এই কোর্স মানে আসলে 5টা ক্লাসে হবে না, এটা আসলে দেখা গেছে যে 20টা ক্লাস লাগবে।
সো আমি আপনাদেরকে এটার সাথে পরিচিত করাচ্ছি। আপনারা অবশ্যই এই ডকুমেন্টেশনটি তো শুরুতেই আপনাদের দেখানো হয়েছে, আপনারা অবশ্যই এই ডকুমেন্টেশনে ঢুকবেন এবং কি কি আরো কি কি ফিচার আছে ডে বাই ডে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা এক্সপ্লোর করেন। ক্লাস ওকে। কয়েকটা বাড়ালে কিন্তু খুবই ভালো হয়। আচ্ছা, ক্লাস বাড়ানো যায় কিনা এই বিষয়টা আসলে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। সো ম্যানেজমেন্ট যদি বলে অথবা পরবর্তীতে এই ধরনের ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে জানতে পারবেন। আচ্ছা, সো আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা 12টার সময় একটা ব্রেক দিব 10 মিনিটের, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে মডিউল 2 যেটা সেটা শেষ হুম। হয়ে গেছে, এবার আমরা মডিউল 3 যেটা কম্পোনেন্ট সেখানে চলে যাব। তাহলে আই থিঙ্ক ব্রেক এখনই নেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে এরপর আমরা এখনই নেওয়া যেতে পারে। আমরা তাহলে এখন এরপরে শুরু করি। 12টা থেকে শুরু করি তাহলে। আচ্ছা, ওই ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। 12টা থেকে মিঠু ভাই, মডিউল 2 দেখানো হবে। আপনি জাহান যদি ভাই। কিছু বলতে বলেন। আমরা তাহলে এখন একটা 10 মিনিটের ব্রেক নিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে 12টা 5 আমরা আবার শুরু করতে যাচ্ছি। 12টা 5 সবাই জয়েন করবেন। এখানে কানেক্টেডও থাকতে পারেন অথবা আপনারা লিভও নিতে পারেন, কিন্তু 12টায় জয়েন করতে, 12টা 5 জয়েন করতে হবে সবাইকে। ধন্যবাদ। Recording stopped.